কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাতিলা শারমিন এবং ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। ২১ তারিখ দুপুর বেলা রক্ত। বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, দুপুর বেলা রক্ত। আমরা ভাষা আন্দোলনে যাদেরকে হারিয়েছি তাদের স্মরণে আজকে মহান ২১শে ফেব্রুয়ারি। মহান ২১শে ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষাভাষী মানুষের জন্য না, কিংবা বাংলাদেশের মানুষের জন্য না, এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা। ১৯৯৯ সালের ইউনেস্কো এই ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দিয়েছে। তার মানে এই বাংলা ভাষার যে অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছিলেন বাংলাদেশের তরুণরা, তার স্বীকৃতি মিলেছে। সেই স্বীকৃতি অনুসারে বাংলা ভাষা বৈচিত্র্যের মহান একটি আত্মত্যাগের নাম। যে প্রান্তের পৃথিবীতে মানুষ যে ভাষায় কথা বলুক না কেন, বাংলা ভাষা প্রতিনিধিত্ব করে সেই আত্মদানে প্রতিটি ভাষার অধিকার মানুষ যাতে ফিরে পায়। আমার সহকর্মী আছেন রবিনের কাছে জানতে চাইব, আসলে এই যে মধ্যরাত থেকে ২১শে ফেব্রুয়ারি পালন শুরু হলো, ধাপে ধাপে আসলে কি আনুষ্ঠানিকতা চলেছে? শুরুতে যে আনুষ্ঠানিকতা ছিল সেটি হলো রাষ্ট্রের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা। আজকে রাত ১২টা ১ মিনিটে শুরুতে জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ২১-এর প্রথম প্রহরে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর প্রধানমন্ত্রী তারেক রহমান ১২টা ৮ মিনিটে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ধাপে ধাপে তারপরে তিনি প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দিয়েছেন, তারপরে তার দলের পক্ষ থেকে দিয়েছেন যেহেতু তিনি বিএনপির চেয়ারম্যান, এবং তারপরে তিনি তার পরিবারের পক্ষ থেকে দিয়েছেন। এবং এরপরে কিন্তু আমরা যেটি দেখেছি যে ৩ বাহিনী প্রধান তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির সহ ১১ দলীয় জোটের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল। তারপরে ধাপে ধাপে অন্য যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেছিলেন। তারপর প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন, তাদের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং এইভাবে ধাপে ধাপে রাষ্ট্রের বিভিন্ন যেই গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন তাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করার পরে এই কেন্দ্রীয় শহীদ মিনার সেটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল সর্বস্তরের মানুষের জন্য। এবং তারপর কিন্তু যে এখন মানুষ তারা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফুলে ফুলে কিন্তু এই এই মিনার সেটি কিন্তু যে ভরে উঠেছে, প্রাণের মিনার বলি আমরা। এবং এই যে আত্মত্যাগের যে ইতিহাসকে ধারণ করে শহীদ মিনার দাঁড়িয়ে আছে, রক্ত যে শহীদ মিনারের পিছনে যে লাল যে অংশটি, সেটি আসলে ওই রক্তকে প্রতিনিধিত্ব করে, যে আত্মদানকে বলে যে মাতৃভাষার জন্য জীবন দানকারী একমাত্র জাতি হচ্ছে আমরা, অর্থাৎ বাঙালিরা। সেই জায়গা থেকে বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে একটু এখন যেহেতু ভোর হচ্ছে এবং এটা রমজানের দিন, সে কারণে ভিড়টা একটু কম, হয়তো একটু আলো ফোটার পরে আমরা দেখতে পাবো যে শহীদ মিনার ভরে উঠেছে। এবং সাধারণ মানুষ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যেভাবে আসলে শহীদ মিনারে প্রতি বছর ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, সেই অংশটি আমরা দেখব। কিছুক্ষণ আগেই বিচারপতি অর্থাৎ আইন বিভাগের পক্ষ থেকে প্রধান বিচারপতি শ্রদ্ধা নিবেদন করে গিয়েছেন। সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ছিলেন। এবং একই সঙ্গে কিন্তু আমরা যেটি দেখেছি যে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের যারা নেতৃবৃন্দ ছিলেন, যে তারাও কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন। রবিন, একটু ফিরে যেতে চাই সেই দিনটিতে, যে দিনটিতে আসলে এই ইতিহাসটা রচিত হয়েছিল। সেই দিনটির কথা কি আমরা আসলে বইয়ে পড়ে পড়ে জেনেছি যে কিভাবে ভাষার জন্য প্রথম ফুঁসে ওঠা সেই আন্দোলন, প্রথম যে অধিকার আদায়ের যে আন্দোলন, যেটি আসলে ৫২ সালে না ৪৮ সাল থেকে শুরু হয়েছিল, সেই জায়গাটির কথা একটু বলুন। সেই জায়গাটা আসলে জানা দরকার তরুণ প্রজন্মের, আসলে কিভাবে আন্দোলনটি ফুঁসে উঠেছিল। একটি বিষয় কি যে সেই সময়, অর্থাৎ আমরা যদি বলতে চাই যে দেশ ভাগের পর বা ১৯৪৭ সালের পরে
যখন জাতি ধর্মের ভিত্তিতে দ্বিজাতিত্বের ভিত্তিতে যখন ভারত ও পাকিস্তান নামের দুটি রাষ্ট্রের জন্ম হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশ, আজকের যে বাংলাদেশ, সেটি মানে তখন তো পূর্ববঙ্গ ছিল। তো সেই পূর্ববঙ্গের অংশটি সেটি কিন্তু যে পাকিস্তানের সঙ্গে কিন্তু মানে যে একই রাষ্ট্রে আসলে যে পরিণত হয়, কিন্তু তার মধ্যে কিন্তু একটি বিশাল ব্যবধান ছিল, অর্থাৎ দূরত্বের জায়গা যদি বলতে হয়। তাহলে এই যে এত মানে ভৌগোলিকভাবে দুটি দেশ বিশাল ব্যবধান মানে দূরত্ব থাকার পরেও কিন্তু যে এখানে ধর্মের ভিত্তিতে এই দুটি ভূখণ্ড একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল। কিন্তু তারপরেও যে যদি জনগোষ্ঠীর কথা যদি বলতে হয়, তাহলে সেই সময় কিন্তু যে বাঙালিরাই এই পাকিস্তান রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ ছিল। কিন্তু তারপরেও কিন্তু যেটি দেখা যাচ্ছিল যে এই যে ভাষা, অর্থাৎ রাষ্ট্রভাষা, সেটি কিন্তু যে একটি চাপিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ উর্দু ভাষা, সেটি কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছিল। এবং সেখানে কিন্তু আমরা যেটি দেখেছিলাম যে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি কিন্তু ঢাকায় এসে বলেছিলেন যে মানে একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এবং সেটির ঢাকা কিন্তু বিশ্ববিদ্যালয়ের একদম ছাত্রছাত্রীরাই কিন্তু প্রতিবাদ করেছিল। তো একদম, কারণ এটা একটা সমাবর্তনের অনুষ্ঠান right. ছিল। কিন্তু এই যে সেই রকম একটি জায়গাতে, অর্থাৎ মানে সেটি কিন্তু দেখা যায় যে পাকিস্তানি শাসক বা মানে শাসকদের বিরুদ্ধে মানে এখানে বাঙালিরা যে প্রতিবাদ করতে পারে, সেটি কিন্তু যে প্রথম একটি যে বহিঃপ্রকাশ হয়ে ওঠে। অর্থাৎ অন্যায় কোনো কিছু চাপিয়ে দিলে যে বাঙালিরা মেনে নেবে না, সেটি কিন্তু যে তরুণরা জানান দিয়েছিল। এবং সেখানে কিন্তু যে মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি যখন বলেছিলেন, তখন কিন্তু যে সাথে সাথেই কিন্তু সেখানকার যারা শিক্ষার্থী ছিল, তারা কিন্তু যে প্রতিবাদ জানিয়েছিল, যে নো নো বলে কিন্তু তারা প্রতিবাদ করেছিল। এবং সেই জায়গাটিতে পরবর্তীতে ধাপে ধাপে এই যে মানে আন্দোলন করা, নানান সেই সময় কিন্তু যে অনেকগুলো নানা সংগঠনও তৈরি করা হয়েছিল যে রাষ্ট্রভাষা আন্দোলন করার জন্য বা ভাষার অধিকার আদায়ের জন্য, সেটি ধাপে ধাপে সেটি কিন্তু যে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে গিয়ে গড়ায়, যখন এখানকার যে শিক্ষার্থীরা তারা আসলে 144 ধারা ভঙ্গ করে যখন সামনে এগোচ্ছিল, আমরা জানি যে এই যে ঢাকা মেডিকেল কলেজ সামনে রাস্তা দিয়ে যদি তারা আসলে যাচ্ছিল এই গণপরিষদের দিকে, অল্প কিছু দূরত্ব আর কি। তো সেই জায়গায় পুলিশ যখন নির্বিচারে গুলি করলো, তখন আসলে সেই সময়ের যে তরুণরা, সালাম, রফিক, জব্বার, বরকত, তারা কিন্তু যে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিল মাতৃভাষার সম্মান রক্ষার জন্য, বাংলাকে রাষ্ট্রভাষা করার যে অধিকার বা মানে সেই আন্দোলনের জন্য কিন্তু তারা নিজেদেরকে বিলিয়ে দিচ্ছিল। এবং শুধুমাত্র যদি একটি কথা বলতে চাই, মানে আমাদের মানে কথাবার্তায় অনেকাংশে যেটি বলা হয়ে থাকে যে ঢাকা কেন্দ্রিক আন্দোলনের কথা, কিন্তু এই আন্দোলনটি কেবলমাত্র ঢাকা কেন্দ্রিক ছিল না। এটি কিন্তু যে এই মানে এই পূর্ববঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এটা কিন্তু যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, অর্থাৎ একটি আপামর জনতার একটি যে স্বতঃস্ফূর্ত দাবি ছিল রাষ্ট্রকে মানে বাংলাকে রাষ্ট্রভাষা করা। এবং সেই যে আত্মত্যাগ করেছিল, সেই তার শিক্ষিত যারা আসলে তরুণ সমাজ, তারাই আন্দোলনকে মূলত হচ্ছে প্রতিনিধিত্ব করেছিলেন বা কিংবা লিড দেয় যেটা বলে, আসলে তারাই এটা করেছিলেন। কারণ তারা জানতেন যে বাংলাকে যদি রাষ্ট্রভাষা করা না হয় কিংবা উর্দু যদি চাপিয়ে দেওয়া হয়, সর্বস্তরের মানুষ যে রক্ত দিয়ে আসলে যে ত্যাগের বিনিময়ে আসলে পাকিস্তান রাষ্ট্র হলো, কারণ আমরা জানি এই ভূখণ্ডের মানুষও কিন্তু প্রাণ দিয়েছে পাকিস্তান তৈরির জন্য। সেই জায়গা থেকে তারা যেটি বলেছিলেন যে সর্বস্তরে যদি উর্দু ভাষা চলে আসে, তাহলে বাংলা ভাষাভাষী যারা আছে তাদের জন্য একটি চাপিয়ে দেওয়া ভাষা হবে। কারণ সেই ক্ষেত্রে তাকে ইংরেজি শিখতে হচ্ছে, উর্দু শিখতে হচ্ছে। সেই জায়গায় পিছিয়ে পড়ার যে জায়গাগুলো, চাকরি থেকে শুরু করে সর্বস্তরে যে সুযোগ সুবিধা রয়েছে, সেই সুযোগ সুবিধা থেকেও কিন্তু পিছিয়ে পড়ার সম্ভাবনা ছিল। সেটা কিন্তু যে পাকিস্তান রাষ্ট্রে আমরা কিন্তু ধাপে ধাপে যেটি দেখছিলাম যে সব ক্ষেত্রেই কিন্তু বাঙালিরা বৈষম্য কিংবা বঞ্চনার শিকার হয়েছিল। কিন্তু এই যে মানে বাঙালিরা প্রতিবাদ করতে জানে কিংবা যে কোনো কিছু যে চাপিয়ে দেওয়া কোনো কিছুর বিরুদ্ধে যে তারা লড়তে পারে, সেটির কিন্তু যে প্রথম বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল যে রাষ্ট্রভাষা বাংলা আন্দোলন। এবং তার মধ্য দিয়েই কিন্তু যে বাঙালি জাতীয়তাবাদের যেই মানে উন্মেষ, সেটি কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু বিকাশ ঘটেছিল। এবং সেটি ধাপে ধাপে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা পর্যায়ে গিয়ে স্বাধীনতার আন্দোলন এবং 1971 মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়।
আমরা বলে থাকি যে হচ্ছে বীজ বপন হয়েছিল, যে আমাদের মুক্তিযুদ্ধের যে স্বাধিকারের যে চেতনা, সেই চেতনার বীজ বপন হয়েছিল এই 52-তে। কারণ রক্ত দিয়ে যখন তরুণরা প্রতিষ্ঠা করেছিল যে পাকিস্তান কোনোভাবেই পূর্ব পাকিস্তানের যে ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, সেই অধিকার দিতে পারবে না, দিতে চাইবে না। তার মানে হচ্ছে এই রক্ত প্রমাণ করেছিল যে একটি মানে নিরীহ একটি আন্দোলনে পুলিশ যখন গুলি চালায়, তখন আসলে এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে মনস্তত্ত্ব, তাদের যে দমন পীড়নের যে মনস্তত্ত্ব, সেটা কিন্তু বাঙালি খুব সহজেই এই 52-তে বুঝে গিয়েছিল। এবং এ কারণেই আমরা দেখেছি যে কারণে আমরা 52, 54 যুক্ত ফ্রন্ট নির্বাচন, তারপরে আমরা 66-র যে 6 দফা সেটি দেখেছি, আমরা 62 শিক্ষা আন্দোলনের কথা বলতে হচ্ছে, এবং হচ্ছে 69-এর যে গণ অভ্যুত্থানের পরে আসলে একদম নির্দিষ্টই হয়ে গেছিল পাকিস্তানের সাথে আর বাংলাদেশের মানুষ থাকতে চাইছে না। তো সেই জায়গা থেকে পুরো একটি দেশের সেই 48-এ শুরু হয়ে নতুন দেশ, তারপরে খুব বেশি দিন কিন্তু লাগেনি, মাত্র 23 বছরে এই ভূখণ্ড কিন্তু স্বাধীন হয়ে গিয়েছে। এবং এই স্বাধীন হওয়ার পিছনে আগ্রাসন, দমন পীড়ন এবং অন্যায্য যে বঞ্চনা সব কিছু মিলিয়ে কিন্তু এই 23 বছরে প্রচণ্ড ক্ষোভ থেকে একটি নতুন জাতিরাষ্ট্রের জন্ম হয়েছিল, যা আজকে বাংলাদেশ। তো সাংস্কৃতিক একটি আন্দোলন কিভাবে একটি দেশের জন্ম দিতে পারে, সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাস বলে দেয়। বাংলাদেশের ইতিহাস এটা বলে যে এই ভূখণ্ডের মানুষ আসলে কখনো দমন, পীড়ন, নিপীড়ন বা অন্যায্য কিছু চাপিয়ে দিলে তা মেনে নেবে না। কারণ হাজার বছরের বাঙালির যে ইতিহাস, এই বাংলাকে বলা হয় যে কোনো কিছু না মেনে নেওয়ার জনপদ। সেই জায়গা থেকে আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে যে এই যে বাংলাদেশের এই ভূখণ্ডের স্বাধীন চেতা মানুষ কিন্তু সবসময় চেয়েছে তার নিজের অধিকার নিজের মতো করে থাকতে। আমরা যদি প্রাচীন ইতিহাস দেখি, প্রাচীন বঙ্গের কথা বলি, সেখানে কিন্তু যে একই ধরনের চিত্র দেখতে পাওয়া যায়। ইতিহাসে কিন্তু সেই কথাই বলে যে বাঙালি কখনো কোনো কিছু যে চাপিয়ে দেওয়া সেটি মানতে নারাজ এবং লড়াই করতে প্রস্তুত, প্রতিবাদ করতে প্রস্তুত। এবং স্বাধীন বাংলাদেশেও কিন্তু যে আমরা যদি বিভিন্ন ধাপে ধাপে নানান কিছু দেখি, সেখানে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে কখনো বাঙালি কোনো কিছু যে চাপিয়ে দেওয়া বা অন্যায় অন্যায্য কোনো কিছু যে মেনে নেওয়া, সেটি কিন্তু বাঙালির মধ্যে নেই। বাঙালি সেটি বাংলাদেশের মানুষ। আমরা 90-এ স্বৈর শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান দেখেছি। আমরা দেখেছি যে এই একদম আমাদের যে 24 সালের যে গণ অভ্যুত্থান দেখলাম, অর্থাৎ স্বৈর শাসন থেকে শুরু করে যে সমস্ত অন্যায্য যে স্বৈরতান্ত্রিক যে মনোভাবগুলো নিয়ে শাসকরা আসলে চেপে বসতে চেয়েছে জনগণের উপর, সেটি কিন্তু কোনোভাবেই বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। এবং তরুণদের এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা ছিল। আমরা 90-এ দেখেছি, আমরা 24-এ দেখেছি, আমরা এর স্বাধীনতার আগেও দেখেছি। তো সব কিছু মিলিয়ে আমরা দেখছি রবিন, আলো ফুটতে শুরু করেছে এবং মানুষের আনাগোনাও কিন্তু বাড়তে শুরু করেছে। হ্যাঁ, ধীরে ধীরে কিন্তু লোকজন আসতে শুরু করেছে। একটু আগে তুলনামূলকভাবে ভিড়টা কিছুটা কম ছিল। আসলে যে সময় যত গড়াবে ততই আসলে যে মানুষের ভিড় বাড়বে, এবং একই সঙ্গে যে ফুলে ফুলে এরই মধ্যে ভরে উঠেছে শহীদ মিনার, আরও আসলে যে ফুলে ফুলে ভরে উঠবে যে পুরো মিনার। আমরা আসলে এখন যে সময় আছি, সেই সময় থেকে একটু পরে হয়তো আরও পরে জানিয়ে দিতে পারবো, যখন এই মনের মিনার, প্রাণের মিনার, আত্মত্যাগের এই মিনার থেকে মানুষ শ্রদ্ধা জানাতে আসবে, তখন আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। আমরা সরাসরি যুক্ত ছিলাম শহীদ মিনার থেকে।